সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সংস্কার প্রতিবেদন চূড়ান্তের আহ্বান ফখরুলের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে পরিস্থিতি থমথমে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় ঘটনা বড় হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জবানবন্দি রেকর্ড ও জেরা, আসামি পক্ষের আবেদন আশায় বুক বেঁধেছেন 400 পরিবার। চেক ডিজঅনার মামলায় সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা। হয়রানি নয়, আইন মেনে অভিযুক্তদের বিচারের পরামর্শ ফুটবলার আমিনুলের। সবাইকে স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। শাফিন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি আরও বলেছেন, সংস্কার এবং নির্বাচন দুটি পরস্পর বিরোধী নয়, একই সাথে প্রক্রিয়াগুলো চলতে পারে। এ নিয়ে সহকর্মী গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন দেখব। 25-এ এসেও যে আক্ষেপে পুড়ছে দেশ, যে আকাঙ্ক্ষায় রাস্তায় নামতে হয় বারংবার, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনে অগ্রগণ্য রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 75 পরবর্তী সময়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার অভ্যুত্থানে দেশ পরিচালনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন জিয়াউর রহমান। 1936 সালের এই দিনে বগুড়ায় জন্ম নেওয়া কমল হয়ে ওঠেন 56,000 বর্গ কিলোমিটারের রাজনীতির বড় নাম। তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। 89তম জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে জনস্রোত নামে তার সমাধিতে। দলের নেতাকর্মীরা বলছেন, গত 17 বছরের কর্তৃত্ববাদী সরকারের দমন পীড়নের রুদ্ধশ্বাস সময় পেরিয়ে প্রিয় নেতার জন্মবার্ষিকী উদযাপন তাদের কাছে বিশেষ কিছু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারেই এই 17 বছরে অনেকবারই আমরা কিন্তু ঢুকতে পারি নাই। ওরা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার সর্বশেষে যেটা আসলো সেটা হলো যে রাবার বুলেট এবং প্রকাশ্যে গুলি। এই মাজারে যখন বিগত দিনের কথা বলছি, যে যখন আমি আসতাম, আমি নারী কর্মী হয়েও আমার দেয়াল টপকে আসতে হয়েছে এই মাজারে। তারপর এসে দেখতাম যে থমথমে অবস্থা। আমরা বিগত দিনে যে চাপে ছিলাম, আমরা মাজার দূর থেকে দেখেছি, বাট সেইভাবে আমরা আসতে পারিনি। আলহামদুলিল্লাহ এতদিন পরে আমরা ভাই ব্রাদার সবাই আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোববার সকাল 11টায় কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একে একে শ্রদ্ধা জানায় দলের অঙ্গ সংগঠনগুলো। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। 24 পরবর্তী সময় দেশের জনগণের নেতা নির্বাচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই আশা ব্যক্ত করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই, তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার উপরে।
বিষয়টি জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফেরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। মামলা, হয়রানি, আটক, নির্যাতন, অবশেষে দেশত্যাগ, দেড় যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই 17টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। গণ অভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হয় প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমান বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। এই সময়টা মায়ের জন্য দিবেন, এটা আমরা খুব স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। উনি যে দেশে আসছে, যুক্তরাষ্ট্র বা লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। দেশবাসী তো প্রত্যাশাই করে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায় জানতে চাই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর নির্ভর করে দিনক্ষণ। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। সব বিষয়ে বিবেচনা করেই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসার। রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। জনাব তারেক রহমান সাহেব এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন নেটিভ। সেই পাসপোর্টের নবায়নটা পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা করেননি। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন। পলিটিক্যাল পারসিকিউশন বলি, ম্যালিশিয়াস প্রসিকিউশন বলি, এই বিষয়টাই ছিল শেখ হাসিনার মূল যন্ত্রই ছিল মামলা। বিচারাধীন অর্থ পাচার সহ বড় বাকি দুটি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা আইনজীবীদের। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরও 12টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর। উনি আমাকে টু সাম এক্সটেন্ট একটা কথা বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই রাজনৈতিক মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়, জনাব তারেক রহমান সাহেবের মামলা যেন সর্বশেষ উঠানো হয়, অর্থাৎ উনার পরে যেন আর কোনো রাজনৈতিক আসামি না থাকে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আন্তরিকতা। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না, বরং সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে ইসি। ইউএনডিপির দেয়া বিভিন্ন উপাদান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আর মাত্র একদিন বাদেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এই কর্মযজ্ঞে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। সংস্থাটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রদান করা হয় ল্যাপটপ, স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। রোববার ইসি সচিবালয়ে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সরকারের দেয়া সময়সীমা অনুযায়ী ইসি নির্বাচনের পথে হাঁটছে বলে জানান তিনি। বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বর্তমান কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। পরে ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনের সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দলগুলো সহ নানা অংশীজনের সঙ্গে আলোচনা করছেন তারা। They will continue to consult with the political parties, with the government, with civil society, and a number of other actors, and then give their recommendations on what kind of election support that the UN can provide
together to Bangladesh. In the meantime, this very important exercise of the administration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Elections Commission before the mission is finalized. গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,512 জন। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা কমলেও আজও থমথমে পরিস্থিতি বিরাজমান। ভারতের স্থানীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ চৌকা গ্রামের বাসিন্দারা। সকালেই ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধার করেছেন কৃষকরা। এদিকে গ্রাম ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে করা হচ্ছে মতবিনিময় সভাও। ঝুঁকিপূর্ণ ফসলের ক্ষেত থেকে সরিয়ে নেওয়া হয়েছে কৃষকদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। ভারতীয় সীমান্ত এলাকায় কৃষকের অর্থকারী ফসলের ফুটন্তে ফুল ফল হয়ে কি ঘরে উঠবে? সরিষা, ধনিয়া, ভুট্টার ক্ষেত বা আমের বাগান, কোনোটা মারিয়ে কোনোটা বা কেটে ফেলে নষ্ট করা হয়েছে। শনিবার বাংলাদেশি কৃষকের বিঘার পর বিঘা জমি এভাবেই নষ্ট করেছে ভারতীয়রা। তাই সূর্য উঠতেই অবশিষ্ট ফসল বাঁচাতে সীমান্তে এসেছেন কৃষক। মাঠের অবস্থা, গহম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে, সব ফসলকে ঝুড়েছে। আম গাছ কেটেছে, বড় শস্য কেটেছে, জন্ডাকে ভুটা কেটেছে, মানে ক্ষতি করেছে। শিবগঞ্জের কিরণগঞ্জ বিওপি থেকে চৌকা বিওপির মাঝে দীর্ঘ এ ফসলের মাঠে থেকে থেকে একই অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বিগত সরকারের উদাসীনতায় সীমান্ত এলাকায় মাটির ঢিপি তুলেছে বিএসএফ। এখন সেখানে অবৈধভাবে দিতে চায় কাঁটাতারের বেড়া। সেই জেরেই কখনো নিজেরা কখনো নাগরিকদের দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে তারা। সব ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে হয়নি, শুকায়নি, তারপর কাঁচা কাঁচা নিয়ে আমরাকে চলে যেতে হয়েছে বাধ্য। সরষে যদি রাখি তো ক্ষতিগ্রস্ত হবে খুব, এজন্য উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি বা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি ভালোই আছে, কিন্তু তবু আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে রাত থেকেই একত্রিত হয়েছেন বাংলাদেশের গ্রামবাসীরা। ভারতের পাতা কোনো ফাঁদে পা না দিয়ে গ্রামের সুরক্ষা ও বিজিবির নির্দেশনা অনুযায়ী চলতে নিজেদের মধ্যে করেছেন সমন্বয় সভা। আমরা গ্রামবাসী আমাদেরকে সবাইকে সতর্ক অবস্থানে রেখেছি, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিও না, কারণ তারা যে কোনো মুহূর্তে চায় যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি করতে। আমরা দেশের জন্য জীবন দেবো, কিন্তু দেশে একটু পা ফেলতে দেবো না, এরকম আমাদের একটা পরিস্থিতি নিয়ে আমরা এখানে বাস করছি। আতঙ্কটাকে কাটিয়ে আমরা তাদের প্রতিহত করার চেষ্টায় আছি এবং আমরা একমত প্রসঙ্গে থাকবো সবাই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপিতে টহল বাড়িয়েছে বিজিবি। সাথে গ্রামবাসীকে সচেতন করতে গ্রামে গ্রামে মতবিনিময় সভা করছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। শনিবারের উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক বলছে 59 বিজিবির অধিনায়ক। বারবার এমন পরিস্থিতি প্রতিরোধেও কাজ করছেন তারা। বিজিবির পাশাপাশি আমাদের এই এলাকার জনগণ এবং এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব যাতে পরিস্থিতি এটা আর ফার্দার ঘোলাটে না হয়। এদিকে সীমান্ত এলাকায় কৃষকের ফসলে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে ক্ষতি হয়েছে তাদের নাম আমরা লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে সামনের যে প্রণোদনা থাকে সেখানকে আমরা দেওয়ার চেষ্টা করব। 2-1 দিনের মধ্যে সীমান্তের ফসলি জমিতে স্বাভাবিক প্রক্রিয়ায় কৃষক কাজ করতে পারবে বলছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি দেশের অতন্দ্র প্রহরী। গতকাল সীমান্তের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে কারণে বাড়িয়েছে তাদের টহল, আর তাদের বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি সুরক্ষা দিচ্ছে দেশের সম্পদ আর সীমান্তবর্তী গ্রামবাসীদের। রাকিবুল হাসান, এখন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ঘটনা বড় হয়নি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জবানবন্দি রেকর্ড ও জেরা শেষে আজকের মতো শেষ হয়েছে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতের কার্যক্রম। এদিন জামিনের জন্য আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন আজকের শুনানি কার্যক্রম শেষে কি কোনো আদেশ দেবেন আদালত? কি তথ্য রয়েছে? শাফিন, আদেশ দেবেন। কিছুক্ষণ আগে আদালত একটি বিরতি নিল। আমাদেরকে আদালত বলেছে যে বিকাল ৩টার দিকে ওই যে জামিন শুনানিটি হচ্ছিল সেই জামিন শুনানির প্রেক্ষিতে আদালত বিকাল ৩টার দিকে আদেশ দেবেন। এখানে যে বিষয়টা দেখা গেছে যে দীর্ঘদিন পর তো এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিস্ফোরক মামলাটি সচল হয়েছে, দীর্ঘদিন ধরে যেটি থমকে ছিল, সেখানে শুরুতেই আমরা সকালে যেটি দেখেছি যে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। উনি এখানে প্রথমে ওনার জবানবন্দি রেকর্ড হয়েছে আদালতে এবং এরপর ওনাকে আসামি পক্ষের আইনজীবী কিন্তু জেরা করেছেন। এবং এরপর আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী যারা, তারা এই আদালতের কাছে জামিন আবেদনের বিষয়ে জামিন আবেদন করেছেন এবং দেখেছি যে প্রায় 7 থেকে 8 জন আইনজীবীর প্রায় 400 জনের জন্য প্রায় 10 থেকে 15টি পিটিশন আদালতের কাছে দিয়েছেন, যেটি নিয়ে কিছুক্ষণ আগে যুক্তিতর্ক হলো। আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবীরা যেটি 3টি বিষয় এখানে আনছেন। প্রথমত তারা বলছেন যে এই হত্যা মামলায় যেটি রায় হয়ে গেছে 2013 সালে এবং এই মামলাটিতে পরবর্তীতে হাইকোর্ট থেকেও রায় হয়ে গেছে, সেখানে যে 278 জন বেকসুর খালাস পেয়েছেন, তারা এই খালাস পাওয়া সত্ত্বেও, নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও এই মামলাটি চলমান না থাকার কারণে বা এই মামলায় জামিন না পাবার কারণে পরিবারের সাথে মিলিত হতে পারছেন না। এটা তাদের একটা দিক। আরেকটা দিক হলো যে যারা 10 বছরের মতো যারা সাজা পেয়েছেন তাদেরও সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। জানেন যে 2009 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 16 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে। আরেকটা দিক এখানে আসামিপক্ষ তুলছেন যে এখানে এই মামলার আসামি প্রায় তো 850-র মতো আসামি। এই মামলার অনেকেই আছেন যারা খুবই অসুস্থ, কেউ কেউ রোগগ্রস্ত। ওই সমস্ত গ্রাউন্ডে আদালতের কাছে তারা জামিন আবেদন করেছেন। এখানে আমরা দেখেছি যে এই রাষ্ট্রপক্ষ এ বিষয়ে বেশ অন্যান্য সময় যেটা দেখা যায় তেমন না, বেশ একটা আন্তরিক ভাবই দেখিয়েছেন। তবে তারা বলেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা যাবজ্জীবন প্রাপ্ত আসামিদেরও জামিন চাওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু যুক্তিতর্ক চলেছে। সেই যুক্তিতর্ক শেষ করে কিন্তু আদালত বলেছে যে তিনি একটু একটা বিরতি নিয়েছেন এবং 3টা এই জামিনের বিষয়ে কিন্তু আদেশ দেবেন। এই জামিনের বিষয়টা নিয়ে কিন্তু রাজপথেও অনেক আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে যে ভুক্তভোগী পরিবারগুলো জামিন চাইছেন। আর যেটি বলছিলাম যে এই সাক্ষ্য গ্রহণটা প্রায় 2 ঘন্টা চলেছে, সেইখানে যেহেতু এই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল উনি ওই 2009-এর যে নৃশংস হত্যাকাণ্ড বিডিআরের ওইখান থেকে বেঁচে ফিরেছেন, ওনার ভাই একজন শহীদ, উনি সেই দিনের কথাগুলো কিন্তু এখানে তুলে ধরেছেন এবং পরে আসামি পক্ষ তাকে নানান বিষয়ে জেরা করেছেন। আমরা অপেক্ষায় আছি যে যেটি নিয়ে আলোচনা হচ্ছে যে জামিন পাবে কিনা, সেটি কিন্তু 3টাই জানা যাবে। তো শাফিন, এই ছিল কেরানীগঞ্জ কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালত বসেছে এই বিডিআর এর বিস্ফোরক মামলার তদন্তে বা বিচারে, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জ থেকে, জানাচ্ছিলেন পিলখানা হত্যায় বিস্ফোরক আইনের মামলার শুনানি নিয়ে বিস্তারিত। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সরকার ঋণদাতা সংস্থাগুলো থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ডিজিটালাইজেশন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয়। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা
জনবলের সংকট কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারবো। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন। আমরা কিন্তু ডাটা সংস্থা থেকে মোটামুটি একটু ভালো সারা পাচ্ছি, যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন স্থানে যেমন, অর্থাৎ সেটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক শারীরিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গণমাধ্যমে কথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখুজিন। বৈঠকে উঠে আসে দুদেশের পারস্পরিক সহযোগিতা, অর্থ, বাণিজ্য, শ্রমশক্তি রপ্তানি ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়টি। মিস্টার আলেকজান্ডার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সহযোগিতা অব্যাহত থাকবে। শিপ বিল্ডিং, হসপিটালিটি ও কৃষি খাতে লোক নেবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার বিষয়েও ইতিবাচক তিনি। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। গাজাবাসী আশায় বুক বেঁধে থাকলেও সেই আশায় যেন ঘুরে বালি। এত চেষ্টার পরও শেষ মুহূর্তে এসে আর কার্যকর হলো না যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যেসব বন্দীকে মুক্তি দেয়া হবে, হামাস তাদের নামের তালিকা প্রকাশ না করলে কার্যকর হবে না যুদ্ধবিরতি। উল্টো গাজায় অব্যাহত থাকবে সামরিক অভিযান। এদিকে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় গাজায় হামলা শুরু করেছে আইডিএফ। এরই মধ্যে ঝুঁকি নিয়ে ঘরে ফেরার চেষ্টা করছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা। আরো জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা আর প্রত্যাশা। যুদ্ধবিরতি চুক্তি হলেও সব মিলিয়ে বহুল প্রতীক্ষিত শান্তি এখনও ফিরে আসেনি গাজায়। সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকায় স্বল্প সময়ের উদযাপনে রাস্তায় নেমেছে গাজাবাসী। অব্যাহত সেনা অভিযানের কারণে বাস্তুচ্যুত গাজাবাসী দক্ষিণাঞ্চল থেকে ফিরতে শুরু করেছেন উত্তরে, যদিও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো নামগন্ধই নেই। এর মধ্যেই দক্ষিণাঞ্চলের রাফা থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে আইডিএফ। তবুও গাজাবাসীর আনন্দ বাঁধ ভাঙা হলেও থেকে যাচ্ছে শঙ্কা, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজায় চলবে সামরিক অভিযান। হামলা করা হবে উপত্যকায়। সাধারণ মানুষের ঘরে ফেরার আনন্দের মধ্যেই এই হামলা বিষাদে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই যখন অবস্থা, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রথম ধাপে যে বন্দীদের মুক্তি দেয়া হবে তাদের তালিকা আগে প্রকাশ করতে হবে, তা না হলে কার্যকর হবে না যুদ্ধবিরতি। এমনকি আজও চালানো হতে পারে উপত্যকায় হামলা, রয়েছে এমন আশঙ্কাও। অন্যদিকে হামাস বলছে, নানা জটিলতার কারণে এখনও কার্যকর হয়নি যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেও গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত ক্যাম্প, দক্ষিণের রাফা আর খান ইউনিস শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে আইডিএফ। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় নতুন করে উত্তরাঞ্চলে হামলা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের প্রথম ধাপের এই যুদ্ধবিরতিতে 30 জনের বেশি বন্দীকে মুক্ত করবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে তেল আবিব। গাজার ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরতে পারবে নিজ ঘরবাড়িতে। দ্বিতীয় আর তৃতীয় ধাপেও মুক্ত করা হবে বন্দীদের। সহযোগিতা করতে হবে গাজার পুনর্গঠনে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে দাবি করা হচ্ছে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। অবশেষে ধরা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির আসল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ হলেও এতদিন বিজয় দাস নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স 30 বলেও জানানো হয়। তবে তার বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মুম্বাই পুলিশ, আর তা হলো গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি একজন
বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গেল কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলেও তথ্য দিয়েছে পুলিশ। ভারতে ঢুকে নাম পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচয় দিতেন বলেও জানানো হয়। অভিযুক্ত ব্যক্তি প্রায় 4 মাস ধরে মুম্বাইতে বসবাস করছেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন বলেও জানা গেছে। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। इसीलिए एप्रोप्रिएट इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वाड़ की गई है और उस हिसाब से आगे का इन्वेस्टिगेशन किया जा रहा है। গেল বুধবার দিবাগত রাত 2:30টার দিকে বলিউড সুপারস্টার সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে শরীরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান সাইফের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে 2.5 ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করার পর বর্তমানে বিপদমুক্ত সাইফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করবো এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সংস্কার প্রতিবেদন চূড়ান্তের আহ্বান ফখরুলের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে পরিস্থিতি থমথমে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় ঘটনা বড় হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হয়রানি নয়, আইন মেনে অভিযুক্তদের বিচারের পরামর্শ ফুটবলার আমিনুলের। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জবানবন্দি রেকর্ড ও জেরা। আসামি পক্ষের জামিন আবেদন কিছুক্ষণ পরেই আদেশ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।